আসসালামু আলাইকুম। বারবার একজন মানুষকে নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে, সমালোচনার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের ভিতরে থেকে একজন সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী মানুষ হিসাবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে তিনি কাদের সিদ্দিকী। ভারতের দেয়া উপাধি তিনি বহন করে চলেছেন। মূলত এই কাদের সিদ্দিকী কোন দেশের নাগরিক, বাংলাদেশের না ভারতের? তিনি কোন দেশের আদর্শকে লালন করেন, বাংলাদেশের না ভারতের? তিনি কোন দেশের অস্তিত্বকে ধারণ করেন, ভারতের না বাংলাদেশের? তিনি কোন দেশের মূলত মানসিকভাবে নিজের অস্তিত্বকে নিয়ে পরিচিতি হতে চান, ভারতের না বাংলাদেশের? অত্যন্ত জটিল এবং প্রশ্নবিদ্ধ এই জায়গাটি। 1971 সাল থেকে শুরু করে শেষ তক পর্যন্ত তিনি সবসময় বাংলাদেশের বিরুদ্ধে থেকে ভারতের পক্ষে কাজ করে গেছেন। ভারতকে বাংলাদেশকে বিব্রত করতে, বাংলাদেশের সরকারকে নাজেহাল করতে, বাংলাদেশের নাগরিককে নিয়ে বিভিন্নভাবে তিনি ষড়যন্ত্র পাকাতে অত্যন্ত দক্ষ হস্তশিল্প একজন শিল্পী। তাকে নিয়ে বিভিন্নভাবে আমাদের মতো সাধারণ মানুষ, বিভিন্ন লেখক, সাহিত্যিকগণ, ঐতিহাসিকগণ তার এই বিতর্কিত চরিত্র নিয়ে বারবার রাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়েছে। তার চরিত্র নিয়ে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের সরকারের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু বাংলাদেশের সরকারগুলো সবসময় তার বিষয়টি নিয়ে উদাসীনতা দেখিয়েছেন। মূলত 1971 থেকে, এই যে 1971 যুদ্ধের ভিতরে মুক্তিযোদ্ধারা যখন দেশ স্বাধীনতার জন্য উদগ্রীব, কাদের সিদ্দিকী তখন কাদেরিয়া বাহিনী নিয়ে ভারতকে কিভাবে বাংলাদেশে ঢুকানো যায়, ভারতকে কিভাবে মুক্তিযুদ্ধের অংশীদারিত্বের ভিতরে ঠেলে নিয়ে আসা যায়, বা ভারতকে কিভাবে নিয়ে এসে হাই প্রোফাইলে তাদেরকে হাইলাইটস করা যায়, বাংলাদেশের স্বাধীনতার অংশীদারিত্ব বা মুক্তিযুদ্ধের অংশীদারিত্ব কিভাবে ভারতের গলায় হাতে তুলে দেওয়া যায়, এর চূড়ান্ত ষড়যন্ত্রকারী তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিনও ছিলেন। কিন্তু তাজউদ্দিন যুদ্ধের মাঠে ছিলেন না, তিনি কূটনৈতিকভাবে ভারতকে যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী সুযোগ করে দিয়েছেন, ঠিক তেমনি বাংলাদেশ থেকে ভারতীয়দের রিসিপশন করা এবং ঢাকাতে রেসকোর্স ময়দানে ভারতীয়দেরকে প্রেজেন্ট করে নেওয়াজ শরীফকে স্যারেন্ডারের ভূমিকায় তার নিজস্ব ভূমিকাকে সে নিজেই প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি কিভাবে বিকৃত করে দিয়েছেন। মূল বাংলাদেশ ভূখণ্ডের যেসব মুক্তিযোদ্ধারা, সেক্টর কমান্ডার, সর্বাধিনায়ক কেউ নেই, কিন্তু তিনি এককভাবে নিজের উপস্থিতি দিয়ে তিনি জানান দিয়েছেন তিনি ভারতের মুখাপেক্ষী ব্যক্তি। বাংলাদেশ স্বাধীনতা মানেই ভারতের পেটের ভিতরে দেশকে ঢুকিয়ে দেওয়া। দু একদিন হলো এটি নিয়ে আবার তার একটি নূতন বক্তব্য আসছে যে তিনি 58 বছর পরে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা বা মুক্তিযুদ্ধটি ছিল তার ভুল সিদ্ধান্ত। তিনি জানতেন না যে বাংলাদেশের স্বাধীন হলে বাংলাদেশ ভারতের পেটের ভিতরে চলে যাবে এবং ভারত বাংলাদেশে আগ্রাসী একটি রূপ ধারণ করবে। সেটি যদি জানতেন তাহলে তিনি মুক্তিযুদ্ধে করতেন না বা অংশগ্রহণ করতেন না বা পক্ষে কথা বলতেন না বা ভারতকে নিয়ে এতটা অ্যাগ্রেসিভ থাকতেন না। কিন্তু ব্যক্তি জীবনে আমরা কি দেখেছি, বারবার সদ্য সমাপ্ত জুলাই আগস্টের পরেও কিন্তু এই বিতর্কিত চরিত্রের ভারতীয় সর্বশ্রেষ্ঠ দালাল শেখ মুজিবের কবরে গিয়ে সেজদা দিয়েছেন। কবরকে মাঝে রেখে তিনি সেটার চতুর্দিকে ঘুরেছেন এবং কবরের দিক তাকিয়ে অত্যন্ত, মানে কি বলবো, এটা চাটকারিতার এবং সর্বশেষ তো বটেই। শুধু কাদের সিদ্দিকী না, মূলত আমলীগের জন্মের পরেই শেখ মুজিব গামী যারা হয়ে পড়ে, ভাসানীর থেকে বের হওয়ার পরে তাজউদ্দিন আহমেদরা বা এই যে ব্যারিস্টার আমিরুল, যে ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে যুদ্ধের সাহায্য চেয়েছিলেন, সহযোগিতা চেয়েছিলেন এবং
ইন্দিরা গান্ধীর উপদেশে, ইন্দিরা গান্ধীর হ্যান্ড নোটে বসেই বাংলাদেশের আমরকাননে যে অস্থায়ী সরকার গঠন করেছিল, সমস্ত কিছু ওই প্রক্রিয়া, মানে শেখ মুজিব ছাগলের দলের মতো করে পাঁচ ঘুরিয়ে নিয়ে তিনি ভারতমুখী করে রেখে গিয়েছিলেন আওয়ামী লীগকে, এবং তার অনুপস্থিতিতেও তার নির্দেশেই ভারতমুখী তাজউদ্দিন সহ তার তৎকালীন যে মন্ত্রী পরিষদ ছিলেন বা জাতীয় নেতা বলে তারা যাদেরকে ভূষিত করেন, মূলত এরা ভারতের জাতীয় নেতা, অর্থাৎ ভারতমুখী বাংলাদেশ একটু অঙ্গরাজ্য গড়বার জন্য সকল তৎপরতার ভিতরেই ছিল তারা। ভারতের জাতীয় নেতা, বাংলাদেশের জাতীয় নেতা আওয়ামী লীগের হতে পারে না। সে জাতীয় নেতা তৈরি হতে হলে ৭১-এর স্বাধীনতার পক্ষে, সম্পূর্ণ বাংলাদেশের স্বকীয় স্বাধীনতার পক্ষে, ভারতমুখী স্বাধীনতার পক্ষের দালাল যারা, তাদের দিয়ে হয়তো হওয়া সম্ভব না। কিন্তু এখন যেটা প্রশ্নের মুখোমুখি হচ্ছে, মূল জায়গাতে এখন হাত দেওয়ার সময় হয়ে গেছে এবং সুযোগ হয়ে গেছে। সমস্বরে কথা বলতে হবে সবাইকে যারা বিষয়টি জানেন। বাংলাদেশে রয়ের যে বিস্তৃতি, রয়ের যে একচ্ছত্র জাল বুনে তারা বাংলাদেশকে যেভাবে চুষে লুট করে এবং কর্তৃত্বের ভিতরে রেখে খেয়ে গেছেন, কর্তৃত্ব আরোপ করে গেছেন এদেশের রাজনীতিতে, জনগণের ভিতরে, এবং তারা আওয়ামী লীগ নামে একটি সংগঠন তৈরি করে এদেশে যে নৈরাজ্য চালিয়ে গেছে, সেটা কয়েকজন মানুষের কাঁধে ভর করে তারা দেশে অনুপ্রবেশই যেমন ঘটিয়েছিল, এদেশে তাদের কর্তৃত্বের জাল বুনে রেখেছিল। তার ভিতর প্রথম ব্যক্তি হলো কাদের সিদ্দিকী গং, অর্থাৎ কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজন, তার মেয়েরা, সে খুশি তুশি তার যে মেয়েগুলা রয়েছে, সব ভারতের চৌকস দালালেরা। পরবর্তীতে এরশাদের ভাই বিরাদার যারা যেখানে আছেন এদের, এবং বর্তমান সময় শেষ আওয়ামী লীগের সময় এই গোলাম মওলা রনিদের মতো বা ফজলুদের মতো লোকজনরা, কিছু মিডিয়া কেন্দ্রিক ব্যক্তি রকে বগলের নিচে দাবিয়ে রেখে শেল্টার দিয়ে এদেশে একেবারে তৃণমূল বিস্তৃতি করার সুযোগ করে দিয়ে গেছে, এবং এদেরকে পিছনে ফেলে ভারতের কে কতটা তোষামদিতে এগিয়ে যাবে এই প্রতিযোগিতা করতে গিয়েই শেখ হাসিনা এবং তার শেখ পরিবার সহ আওয়ামী লীগরা একেবারে জাহাজ শুদ্ধ ডুবে মরেছে, যার পরিণতি সেই জাহাজ শুদ্ধ এখন ভারতের। এরা এমনভাবে ভারতের নৌকায় ঝাঁপিয়ে পড়েছিল যে পুরা বাংলাদেশ থাকবে আলাদা, এবং তাদের কর্তৃত্ব, নেতৃত্ব, অস্তিত্ব থাকবে ভারতের, ভারতমুখী, ভারতের অনুকম্পা নিয়েই তারা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং শেষ থাকতে চেয়েছিল। কিন্তু যে কোনোভাবেই হোক জনগণের সদিচ্ছায় আন্দোলনে সেই ষড়যন্ত্র যেমন ফাঁস হয়ে শেষের মাতব্বরেরা, অর্থাৎ শেখ হাসিনা সহ তার গং ভারতে চলে গেছে, কিন্তু মূল তৃণমূলের সেই পুরনো শেকড়, সেই মূল শেকড় যেটা বলে, সেই মূল শেকড়ের কতিপয় ব্যক্তি এদেশের মাটিতে এখনও থেকে অত্যন্ত দাম্ভিকতার সাথে তারা বাংলাদেশের বিপক্ষে কথা বলে যাচ্ছে। বাংলাদেশের ভিতরে বসে এখনও রকে কিভাবে চাঙ্গা রাখা যায় বিভিন্নভাবে হিন্দু গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে, বা আওয়ামী লীগকে আবার ভারতের রাজনীতি করবার সুযোগ করে দিতে রাজপথে তাদেরকে তুলে আনাবার জন্য, ডেকে আনাবার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলছে, পিছন থেকে পর্দা নাড়ছে, অর্থ করে দিচ্ছে, উপদেশ দিচ্ছে, সাংগঠনিকভাবে তাদেরকে শক্তিশালী করার চেষ্টা করছে। তার ভিতরেই হচ্ছে এই কাদের সিদ্দিকী, রনি, বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান সহ আরও চুপা হওয়ার স্তম রয়ে গেছে। কিন্তু রয়ের যে হেড অফিস বা হেডম্যান যিনি কাদের সিদ্দিকী, তাকে কেন রাষ্ট্র আইনের আওতায় আনছে না, এবং তার বিরুদ্ধে কেন রাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে না? রাষ্ট্রের এত অসহায়ত্ব কেন একজন মানুষকে সম্মানী করতে গিয়ে? এই ডক্টর কামালের মতো এদেরকে এমনই পূজনীয় করে রাখা হয়েছে কেন রাষ্ট্র? কিন্তু এরা তো রাষ্ট্রের মূল ষড়যন্ত্রেরই স্ট্রোক মাস্টার।
এদেরকে কেন অবাঞ্ছিত করা হচ্ছে না, এদেরকে কেন লাগাম টেনে ধরা হচ্ছে না? এরা লাগামহীন কথাবার্তা বলছে, এক এক সময় এক এক ধরনের উক্তি দিয়ে হেডলাইন্স করে মিডিয়ায় আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। এদের কর্মক্ষেত্র, এদের চালচলন, এদের মুভমেন্টগুলা কেন সরকারের আওতাধীন করছে না? হয়তো সরকার বলছে না যে তাদের অ্যারেস্ট করবে, আন্তর্জাতিকভাবে দেখাবে যে দ্বিমত পোষণকারী রাজনীতিবিদরা নাজেহাল হচ্ছে, সরকার তাদেরকে হয়রানি করছে, কিন্তু এরা তো রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে এরা কথা বলছে। আইনি পদক্ষেপ কেন রাষ্ট্র নিচ্ছে না? রাষ্ট্রের এই ব্যত্যয় ঘটানোর পিছনে কি আছে সেটা উন্মুক্ত করে দিতে হবে। রাষ্ট্রের ভিতরে ষড়যন্ত্রকারীরা বুক উঁচু করে বেড়াবে, রাষ্ট্রের পক্ষের দেশপ্রেমিক নাগরিকরা তাদেরকে মূল্যায়ন করা হবে না, কথা বলতে দেওয়া হবে না, তাদেরকে গলা চেপে ধরে রাখা হবে। এই দ্বিমুখী রাজনীতির যে দ্বিচারিতা চলে আসছে এই 54-55 বছর ধরে, এর থেকে দেশকে রক্ষা না করতে পারলে মূলত দেশপ্রেমিক কোনো সংগঠন তো গড়ে উঠতে পারবে না। রাজনীতিতে দেশপ্রেমিক নাগরিকদের যে ইচ্ছা আছে, সুযোগ আছে দেশের জন্য কিছু করার, তারা আসতে পারে না, তাদেরকে আসতে দেওয়া হয় না। এইসবেই মেনন, ইনুদের মতো কিছু ঘর জামাই এদেশে দেখছি আমি স্বাধীনতার পরের থেকেই। এরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের ভিতরেও থাকে, আবার রাষ্ট্র এদেরকে পোষণ করে, ভরণ পোষণ দেয়, সম্মান দেয়, সর্বোচ্চ সম্মানের জায়গায় বারবার এদেরকে হাত টেনে তুলে ধরে রাখা হয়। কিন্তু এখন যে পরিস্থিতি, জুলাই আগস্টের পর রাজনীতির যে পট পরিবর্তন হয়েছে, সরকারের যে মনোভাব পরিবর্তন হয়েছে, এইখানে এসে অন্তত এই রয়ের স্ট্রোক মাইন্ডগুলা, মাস্টার মাইন্ডগুলা, রয়ের এদেশে যে বুনন সৃষ্টি করবার সুতা হিসাবে কাজ করছে কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, বিএনপির ফজলুদের মতো, অথবা যিনি অনবরত সামাজিক মাধ্যমে ভারতমুখী, আমলেগমুখী কথা বলে তাদেরকে সাংগঠনিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে শক্তি যোগায়ে চলছে, রনিদের মতো, এরা ঘরের ভিতরে যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এদেরকে যে কোনো অ্যাঙ্গেলেই হোক আইনের মুখোমুখি আনতেই হবে। এদেরকে না আনলে রাষ্ট্রের প্রকৃতপক্ষে ইয়াং জেনারেশন বিভ্রান্ত হবে। এরা ভুল তথ্য, ভুল উপাত্ত, ভুল ইতিহাস উপস্থাপন করে মূলধারার রাজনীতি, মূলধারার ব্যক্তিত্বকে বিতর্কিত করবার সকল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অন্তত অন্য কিছু না হোক, যেন এদেশে আর বিস্মৃতি ঘটাতে না পারে, তার প্রকৃতিতেই কাদের বা রনিদের মতো ব্যক্তিদেরকে তদারকিতে আনা উচিত, এবং তাদের পিছনে স্পাই লাগিয়ে তাদের মুভমেন্ট, কথাবার্তা সমস্ত কিছুরই তদন্তের আওতায় এনে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে অন্তত সীমিত করে আনার এখন একটি মহাক্ষণ। এই সময়কে যদি মূল্যায়ন করা হয়, না করা হয়, সময়কে যদি সময় ক্ষেপণ করে এদেরকে আরও সময় দেওয়া হয়, দেশের ভিতরে ষড়যন্ত্র হতে থাকবে, এবং এই ষড়যন্ত্রকারীরা এদের থেকে নতুন ইয়াং জেনারেশনরা উৎসাহিত হতে থাকবে। কারণ এদের কথার লজিক এবং এদের কথার মিষ্টি মিশ্রতা মুগ্ধতা করে নতুন জেনারেশনকে রাষ্ট্রদ্রোহী হইতে বা দেশের ভিতরে মব সৃষ্টি করতে, অর্থাৎ এন্টি মব, যেটা আমরা যদি ন্যায়ের পক্ষে কথা বলে এদের মতো মানুষকে তাড়া করি, তারা সেটা মব বলে, কিন্তু সেই যারা ওদের পক্ষে তাড়া করতে দিয়ে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে এন্টি মব তৈরির জায়গা তৈরি করে দিতে হবে। আপনাদের মনে আছে চট্টগ্রামে যে এজেন্ট ছিল, এন্টি এজেন্ট তৈরি করেছিল বাংলাদেশ সরকার। এই ধরনেরই দেশের ল্যান্ড ভূমিতে যারা এদেশের সেই রয়ের এজেন্ট হিসাবে রিক্রুটিং করছে বা রাজনীতিতে বড় ধরনের পথ পরিক্রমা তৈরি করছে, এদেরকে খুঁজে বের করার জন্য অন্তত নিদেন পক্ষে গোয়েন্দা সংস্থাগুলোকে অত্যন্ত
লজিক্যালি ভূমিকায় দাঁড়াইতে হবে। আমি বারবার বলছি, গাইবান্ধায় এত বড় একটি মূর্তি তো এক রাতে তৈরি হয়নি। ওই এলাকার মুসলমান আছে, ওই এলাকার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডিবি, এনএসআই আছে, ওই এলাকার প্রতিনিধিরা আছে যারা এদেশের পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে রাজনীতি করে। কারোর কি চোখে পড়লো না? কেউ কি দেখলো না? এরা কেন রাষ্ট্রকে সহযোগিতা করলো না? এরা কেন সরকারকে সঠিক তথ্যটা এনে সরকারের চোখে আঙুল দেখিয়ে আরও ছোটোবেলা অবস্থায়, অর্থাৎ নির্মাণের অবস্থায় অবকাঠামো যখন তৈরি হচ্ছিল তখনই প্রশাসনের দৃষ্টিতে আনলো না? প্রশাসন কি ঘুমাচ্ছে? ওখানে রাজনীতিবিদরা কি ঘুমাচ্ছে? যারা এত বড় এখন লম্বা লম্বা কথা বলছে, ভেঙে ফেলতে হবে, এই করতে হবে, এতদিন কোথায় ছিলেন? ঘুমানো ছিলেন আপনারা? এই রনিদের মতো লোকেরা, এই কাদের সিদ্দিকের মতো লোকেরাই এদেরকে উস্কানি দিয়ে রাজপথে টেনে আনছে দেশের অভ্যন্তরে। যেমন শুভেন্দু ওপার থেকে অস্থিতিশীল করছে এবং এপাশ থেকে এরা হলো হাতে তালি দিচ্ছে, স্লোগানে এরা কণ্ঠ মেলাচ্ছে। অর্থাৎ এদের দিকে সজাগ দৃষ্টি যদি না রাখা হয় এবং এদেরকে যদি আইনের আওতায় এনে সম্মানের সাথে ঢুকিয়ে না দেওয়া হয়, রাষ্ট্র বারবার বিভ্রান্ত হবে, ষড়যন্ত্রের মধ্যে থাকবে। রাজনীতি নিয়ে কোনো সরকারি সামনে এগোনের এরাই হলো বড় অন্তরায়। অর্থাৎ এদেরকে রাজনীতি থেকে সরাইতে হবে আগে, যাতে আর বিস্তৃতভাবে মানুষের অভ্যন্তরে ঢুকে রাষ্ট্রের বিপক্ষে বয়ান তৈরি করতে না পারে। আসসালামু আলাইকুম।